হুট করে ঘুম ভাঙার পর দেখলেন যে পৃথিবী থেকে মিলিয়ন মিলিয়ন মাইল দূরে মহাশূন্যের মাঝে জেগে উঠেছেন। চারিদিকে হাড় হিম করা ঠান্ডা আর গভীর নীরবতা। আপনার স্মরণশক্তি কাজ করছে না। আপনি জানেন না আপনি কে বা কিভাবে এই স্পেসশিপে এলেন। আপনার আশেপাশে আছে দুইজন অ্যাস্ট্রোনটের মৃতদেহ। আর একটু পরেই আপনি আবিষ্কার করলেন যে গোটা মানবজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর শেষ ভরসা এখন আপনি একাই। তখন আপনি কি করবেন? আপনি এমন এক অবস্থানে আছেন যেখান থেকে পৃথিবীতে ফেরার কোনো উপায় নেই। আর এই অসীম শূন্যতায় আপনি এখন একদম হাল ছেড়ে দিয়েছেন। ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা পুরো গ্যালাক্সির সমীকরণ বদলে দেয়। কি খুব থ্রিলিং মনে হয় জার্নিটা, তাই না? তো চলুন ঢুকে যাই প্রজেক্ট হেল মেরির গল্পের ভেতর। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা বিশাল স্পেসশিপ মহাশূন্যের বুক চিরে এগিয়ে যাচ্ছে। এই স্পেসশিপের নাম হলো হেল মেরি। এই স্পেসশিপের ভেতরে একটা ক্রায়োসিলিক পড থেকে হঠাৎ করে জেগে ওঠে আমাদের মেইন ক্যারেক্টার রেন্ট গ্রেস। সে দীর্ঘদিন ধরে কোমাতে ছিল। ঘুম থেকে ওঠার পর তার অবস্থা বেশ খারাপ। সে পুরোপুরি কনফিউজড আর চারিপাশে কি হচ্ছে সেটা বুঝতে পারছে না। তার নিজের নাম বা পরিচয় বা সে কেন এখানে এসেছে তার কিছুই তার মেমোরিতে নেই। গ্রেস ধীরে ধীরে স্পেসশিপের ভেতরে হাঁটতে শুরু করে আর চারিপাশটা চেক করে। চারিপাশে শুধু ডিলিং করতে থাকা স্ক্রিন আর সায়েন্টিস্ট ইকুইপমেন্ট। স্পেসশিপের অটোমেটেড এআই সিস্টেম যার নাম সিস্টার ম্যারি তার সাথে কথা বলতে শুরু করে। ম্যারি তাকে কিছু বেসিক প্রশ্ন করে মেমোরি চেক করার জন্য। গ্রেস ধীরে ধীরে স্পেসশিপের ভেতরে হাঁটতে শুরু করে আর চারিপাশটা চেক করে। সে খেয়াল করে তার সাথে এই স্পেসশিপে আরও দুজন মানুষ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা অনেক আগেই মারা গেছে। গ্রেস স্পেসশিপের ক্লুগুলো আর অটোমেটেড সিস্টেম টেস্ট করে বুঝতে পারে যে তারা আসলে একটা ইন্টারস্টেলার জার্নিতে বেরিয়েছিল। দীর্ঘ এই সফরের জন্য তাদের ক্রায়োস্লিপে রাখা হয়েছিল, কিন্তু সেই কোমা থেকে তার বাকি দুজন সঙ্গী আর বেঁচে ফিরতে পারেনি। গ্রেস একা এমন একটা বিশাল স্পেসশিপে আটকা পড়ে যায় যে স্পেসশিপটা আসলে একটা পুরো টিমের চালানোর কথা ছিল। সে তার মৃত বন্ধুদের স্পেসে রিলিজ করে দেয়। এরপর সে ম্যাপ চেক করে দেখে যে সে পৃথিবী থেকে মিলিয়ন মাইল দূরে টাই সিটি নামে একটা স্টার সিস্টেমে ঘুরপাক খাচ্ছে। গ্রেসের মেমোরি একবারে ফিরে আসে না। মাঝে মাঝে কিছু ফ্ল্যাশব্যাক তার চোখের সামনে ভেসে ওঠে। কখনো একটা ক্লাসরুম, কখনো হোয়াইট বোর্ড, কখনো বা আবার ইভা স্টার নামের একটা জিদি মহিলা চেহারা। আমরা এই ফ্ল্যাশব্যাকগুলো থেকে জানতে পারি যে গ্রেস আসলে কোনো লাইফ লং ট্রেনিং পাওয়া প্রফেশনাল অ্যাস্ট্রোনট নয়। সে ছিল একজন সাধারণ মিডল স্কুলের সায়েন্স টিচার। একসময় সে খুব ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট ছিল, কিন্তু সায়েন্টিস্ট কমিউনিটিতে একটা কন্ট্রোভার্সির কারণে সে রিসার্চ ছেড়ে দেয় আর টিচার হয়ে যায়, কারণ সে বাচ্চাদের পড়াতে ভালোবাসত। তখন পৃথিবীর অবস্থা কিন্তু মোটেও ভালো ছিল না। বাচ্চারা ক্লাসে তাকে জিজ্ঞাসা করে যে পৃথিবী নাকি নিভে যাচ্ছে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো গ্রেস তখন এক্সপ্লেন করে যে এক ধরনের এলিয়েন মাইক্রো অর্গানিজম বা ক্ষুদ্র জীব আছে যাদের নাম দেওয়া হয়েছে অ্যাস্ট্রোফেস, যার মানে হলো স্টার ইটার। ব্যাপারটা এমন যে আপনার ফোনের ব্যাটারি ফুল চার্জ করা আছে, কিন্তু আপনি এমন একটা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে রেখেছেন যেটা ব্যাকগ্রাউন্ডে চলতে চলতে আপনার ফোনের সব চার্জ একাই টেনে নিচ্ছে। আপনি ফোন ইউজ না করলেও ব্যাটারি ড্রেন হচ্ছে। অ্যাস্ট্রোফেসগুলো ঠিক এমনই কাজ করছে। তারা ভেনাস থেকে সূর্যের দিকে যাচ্ছে আর সূর্যের সব এনার্জি শুষে নিচ্ছে। আর এটা যদি চলতে থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই সূর্য পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর পৃথিবীতে তখন নতুন করে বরফের যুগ শুরু হবে। টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি কমে যাবে আর পৃথিবীর 1/4 মানুষ না খেয়েই মারা যাবে। এই চরম বিপদের সময়ে এন্ট্রি হয় ইভা স্টার্সের। সে হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাবেক অ্যাডমিনিস্ট্রেটর এবং বর্তমান ক্রাইসিস রেসপন্স টিমের গ্লোবাল লিডার। স্টার্স হলো এমন একজন মানুষ যে কোনো মূল্যে রেজাল্ট চায়। সে পুরো পৃথিবীর সব দেশের সাপোর্ট নিয়ে এই মিশন লিড দিচ্ছে। স্টার্স প্রথম এই অ্যাস্ট্রোফেস আইডেন্টিফাই করে। সে গ্রেসকে এই প্রজেক্টে নিয়ে আসে আর ইউনিক চিন্তাভাবনার জন্য গ্রেস এক সময় একটা পেপার পাবলিশ করেছিল যেখানে দাবি করে যে
জীবনের অস্তিত্বের জন্য সবসময় পানিই লাগবে এমন কোনো কথা নেই। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই অ্যাস্ট্রোফেজগুলো ভেনাসে বংশবৃদ্ধি করে যেখানে কোনো পানি নেই। স্টার্টার টিম রিসার্চ করে দেখে যে পুরো গ্যালাক্সির সব তারাই এই অ্যাস্ট্রোফেজের কারণে নিভে গেলেও টাও সিটি নামের একটা তারা এখনও একদম পারফেক্ট আছে। সেখানে অ্যাস্ট্রোফেজগুলো কোনো ক্ষতি করতে পারছে না। কেন পারছে না সেটা খুঁজে বের করার জন্যই এই মিশন। গ্রেস মলিকুলার বায়োলজি স্পেশালিস্ট হিসেবে টিমে জয়েন করে। তারা আবিষ্কার করে যে এই অ্যাস্ট্রোফেজের এনার্জির ধারণ ক্ষমতা এতটাই বেশি যে এগুলোকে স্পেসশিপের ফিউল হিসাবে ব্যবহার করা সম্ভব। তারা একটা স্পিন ড্রাইভ তৈরি করে যা এই অ্যাস্ট্রোফেজকে ফিউল হিসাবে ব্যবহার করে স্পেসশিপকে আলোর গতির কাছাকাছি নিয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হলো টাও সিটি আমাদের কাছে থেকে প্রায় 11.9 লাইট ইয়ার্স দূরে, আর এই স্পেসশিপে শুধু যাওয়ার মতো ফিউল আছে, ফিরে আসার কোনো উপায় নেই। সোজা কথায় এটা একটা ওয়ান ওয়ে সুইসাইড মিশন, কিন্তু নিজেরা স্পেসেই মারা যাবে। যাই হোক, গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। গ্রেস স্পেসশিপের রাডার আর সেন্সরগুলো চেক করতে থাকে। হঠাৎ করে সে এমন কিছু একটা ডিটেক্ট করে যা তার রক্ত হিম করে দেয়। রাডারে অন্য একটা স্পেসশিপ ধরা পড়েছে, যেটা কোনো মানুষের তৈরি স্পেসশিপ নয়, আর এটা পৃথিবী থেকেও আসেনি। গ্রেস খুব সাবধানে সিগন্যাল পাঠায়, যে পাল্টা সিগন্যাল হিসেবে ম্যাথমেটিক্যাল রেসপন্স প্যাটার্ন আর সাউন্ড রিসিভ করে। আর এরপরে ঘটে সেই অসম্ভব ঘটনা। ফার্স্ট কন্টাক্টে এলিয়েন স্পেসশিপটা গ্রাসের স্পেসশিপের কাছাকাছি আসে, আর সে সাইন লিডার আকৃতি ক্যাপসুল ছুঁড়ে মারে। গ্রেস স্পেসশিপ স্যুট পরে বাইরে আসে আর সেটা ভেতরে নিয়ে আসে। টেস্ট করে দেখে যে এর ভেতরে একটা স্টার ম্যাপ আছে। গ্রাসও পাল্টা হিসাবে একটা ডিভাইসে পৃথিবীর ম্যাপ দিয়ে সেটা স্পেসে ফেরত পাঠায়। এরপরে স্পেসের মধ্যে একটা ব্রিজের মতো তৈরি হয়। গ্রেস খুব সাবধানে এই এলিয়েনটার সাথে দেখা করে। এরপর তারা একে অপরের নড়াচড়া কপি করতে থাকে, অনেকটা ডান্সের মতো। এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়। গ্রেস তার নাম দেয় রকি, কারণ তাকে দেখতে অনেকটা পাথরের মতো লাগছিল, আর তার শরীরটা মাকড়সা আর পাথরের একদম অদ্ভুত মিশ্রণ। রকি কোনো হিউম্যান নয়, তার বায়োলজি আমাদের থেকে পুরোপুরি আলাদা। সে ইরিড নামের একটা গ্রহ থেকে এসেছে, সেখানে বায়ুমণ্ডল অনেক বেশি পুরনো আর অ্যামোনিয়ায় ভরপুর। তার কোনো চোখ নেই, সে সাউন্ড ব্যবহার করে চারপাশের পরিবেশ দেখে। তাদের কমিউনিকেশন শুরু হয় একদম বেসিক ম্যাথ, প্রাইম নাম্বার আর ফিজিক্স দিয়ে। গ্রেস তার ল্যাপটপ আর সেন্সরগুলো মডিফাই করে একটা ইমপ্রুভমেন্ট ট্রান্সলেটর সিস্টেম বানায়, যা রকির মিউজিক্যাল টোনগুলোকে ইংলিশে কনভার্ট করতে পারে। রকিও খুব দ্রুত মানুষের কনসেপ্টগুলো বুঝতে শুরু করে। এরপর আসে মুভির সবচেয়ে বড় টুইস্ট। রকি গ্রেসকে জানায় যে তার গ্রহ ইরিডো মারা যাচ্ছে, আর স্টারকেও এই একই স্টোফেজ শেষ করে দিচ্ছে। এটা জানার পর গ্রেসের পুরো চিন্তাভাবনা বদলে যায়। এখন আর শুধু পৃথিবীকে বাঁচানোর মিশন নেই, বরং এটা এখন দুইটা আলাদা সভ্যতার টিকে থাকার লড়াই। রকি জানায় যে তার স্পেসশিপে সে একা বেঁচে আছে। তারা 23 জনের একটা টিম এসেছিল, কিন্তু স্পেসের রেডিয়েশনের কারণে রকি ছাড়া সবাই মারা যায়। রকি বেঁচে যাওয়ার কারণ সে ইঞ্জিনিয়ার ছিল আর ফিউল ট্যাঙ্কের কাছে কাজ করত, যা রেডিয়েশন শিল্ড হিসেবে কাজ করেছে। যাই হোক, দুই ভিন গ্রহের দুই ভিন প্রজাতির সায়েন্টিস্ট একসাথে কাজ করতে শুরু করে। তাদের মধ্যেকার এই সায়েন্টিস্ট কোঅপারেশন ধীরে ধীরে একটা পিওর আর জেনুইন বন্ধুত্বের রূপ নেয়। তারা তাও সেটি সিস্টেমে অ্যাস্ট্রোফেজ নিয়ে স্টাডি করতে শুরু করে। একসময় তারা একটা বিশাল ব্রেক থ্রু পায়। তারা এড্রিন নামের একটা গ্রহ খুঁজে পায়, যার বায়ুমণ্ডলে এমন একটা ন্যাচারাল খাদক আছে যা এই অ্যাস্ট্রোফেজগুলোকে খেয়ে ফেলছে। তারা এর নাম দেয় তাম্বিয়া। এই প্রথমবারের মতো তাদের মনে আশার আলো জাগে। কিন্তু স্পেসের এই মিশনে কোনো কিছুই আসলে সহজ নয়। স্যাম্পল কালেক্ট করতে গিয়ে একটা বড় ভুল হয়ে যায়। এড্রিনের ভয়ানক গ্র্যাভিটির কারণে গ্রেসের স্পেসশিপ চরম ড্যামেজ হয়। গ্রেস অজ্ঞান হয়ে যায়। তখন রকি নিজের জীবনে মায়া ত্যাগ করে সে সেফটি জোন থেকে বেরিয়ে এসে গ্রেসকে বাঁচায়। রকি অক্সিজেনের স্পর্শে মারাত্মকভাবে পড়ে যায়, কিন্তু সে তার বন্ধুকে ঠিকই রক্ষা করে। তারা সফলভাবে তাম্বিয়া কালেক্ট করে এবং টেস্ট করে দেখে যে এটা সত্যিই কাজ করছে। কিন্তু এরপরে বাস্তবতার এক কঠিন রূপ তাদের সামনে এসে দাঁড়ায়।
তাদের কাছে পর্যাপ্ত ফিউল নেই। দুজনেই যার যার গ্রহে ফিরে যাওয়ার মতো রিসোর্স তাদের কাছে আর অবশিষ্ট নেই। এই পর্যায়ে এসে আমরা গ্রেসের ভিতরের লড়াইটা দেখতে পাই। মুভির একটা বড় অংশ জুড়ে গ্রেস নিজের মনে বিশ্বাস করত যে সে এখানে আসতে চায়নি। একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে যখন অরিজিনাল টিম মারা যায় তখন স্টার্স গ্রেসকে এই মিশনে যাওয়ার জন্য ফোর্স করে। গ্রেস তখন ভয়ে পিছিয়ে যেতে চেয়েছিল, সে মরতে চায়নি। স্টার্স তাকে জোর করে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে এই সুইসাইড মিশনে পাঠিয়েছিল। গ্রেস নিজেকে সবসময় ইভা স্টার্সের ক্যালকুলেটেড ডিসিশনের একটা ভিকটিম ভাবত, কিন্তু এখন বর্তমান সময়ে তার কাছে একটা চয়েস আছে। সে চাইলেই টাউন ইভার স্যাম্পল নিয়ে পৃথিবীতে ফিরে যেতে পারে, কিন্তু তাতে রকির গ্রহটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে সে যদি রকিকে তার গ্রহে ফিরে যেতে সাহায্য করে তাহলে গ্রেস হয়তো আর কখনোই পৃথিবীতে ফিরতে পারবে না। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এবারে তাকে কেউ ফোর্স করছে না, ডিসিশনটা পুরোপুরি তার নিজের। তখন হঠাৎ করেই রকির স্পেসশিপটা একটা বড় ধরনের সমস্যা দেখা দেয়। টাউনগুলো মিউটেশন করে রকির শিপের ম্যাটেরিয়াল জেনেনাইট খেতে শুরু করে। রকির শিপের ফিউল দ্রুত নষ্ট হতে থাকে। রকি মেনে নেয় যে এটাই হয়তো তার শেষ, কিন্তু গ্রেস এমন একটা সিদ্ধান্ত নেয় যার মুভির শুরুতে তার চরিত্রের সাথে একদমই মেলে না। সে পৃথিবীতে টাউনবার সম্পূর্ণ স্যাম্পল আর ডেটা ছোট ছোট ক্যাপসুলে করে পাঠিয়ে দেয়। এরপর সে নিজের স্পেসশিপ ঘুরিয়ে রকিকে বাঁচাতে ছুটে যায়। গ্রেস কিন্তু এই কাজটা এই জন্যে করেনি যে তাকে কেউ অর্ডার করেছে, সে এটা করেছে কারণ এটাই সঠিক কাজ ছিল। একজন মানুষ যে মুভির শুরুতে মৃত্যুর ভয়ে কাঁপছিল, সে একজন স্বেচ্ছায় অন্য একটা সভ্যতাকে বাঁচানোর জন্য নিজের ঘরে ফেরার রাস্তাকে চিরতরে বন্ধ করে দেয়। সে তার বাকি সব রিসোর্স ব্যবহার করে রকিকে তার গ্রহে পৌঁছে দেয়। আর সবচেয়ে ইমোশনাল দিক হলো রকি একবারের জন্য গ্রেসের কাছে এই সাহায্য চায়নি। সে ঠান্ডা মাথায় নিজের নিয়তিকে মেনে নিয়েছিল। কিন্তু গ্রেস এখন শুধু লজিক দিয়ে চলে না, সে চলে বন্ধুত্বের টানে। গল্পের শেষে আমরা দেখতে পাই যে সব কিছু আগের প্ল্যান মতো হয়নি, কিন্তু সার্ভাইভাল তো আর নিয়ম মেনে হয় না। বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, পৃথিবীতে ইভা স্টার্স অনেক বয়স্ক হয়ে গেছে। সে গ্রেসের পাঠানো ডাটাগুলো দেখছে। পৃথিবীর আকাশ আবার আগের মতো পরিষ্কার হতে শুরু করেছে, মানে প্রজেক্ট হেল মেরি সাকসেসফুল, পৃথিবী বেঁচে গেছে। আর অন্যদিকে আমাদের হিরো গ্রেস, সে রকিকে বাঁচিয়ে তাদের গ্রহ এড্রিনে চলে গেছে। রকির প্রজাতি গ্রেসের জন্য একটা আর্টিফিশিয়াল পৃথিবীর মতো এনভায়রনমেন্ট তৈরি করেছে। গ্রেস সেখানে থাকে, তাদের সভ্যতা নতুন করে গড়তে সাহায্য করে। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো সে আবার পুরনো পেশায় ফিরে যায়। সে একজন টিচার হিসেবে এড্রিয়ান বাচ্চাদের সায়েন্স পড়াতে শুরু করে। যে মানুষটা একা ভীত আর মেমোরি ছাড়া একটা স্পেসিতে জেগে উঠেছিল, সে মুভিটা শেষ করে নতুন একটা সমাজের মাধ্যমে ভিন করে বাচ্চাদের ক্লাস দেওয়ার মাধ্যমে। এখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই, আর সেটা হলো প্রজেক্ট হেল মেরি শুধুমাত্র একটা গ্রহ বাঁচানোর মিশন নয়, এটা ছিল রিডেমশনের গল্প, দুই দুনিয়ার মাঝখানে বন্ধুত্বের গল্প। আর কেউ যখন দেখছে না তখন নিজের ভেতরে থেকে সাহসী হয়ে ওঠার গল্প। সত্যি বলতে রিসেন্ট টাইমে এত অ্যাম্বিশিয়ান, এত সুন্দর আর এত ডিপ লেভেলের একটা সায়েন্স ফিকশন মুভি খুবই কমই এসেছে। ফিল লর্ড আর ক্রিস্টোফার মিলার যেভাবে অ্যাড্রিয়েলারের বইয়ের হাইকোর সায়েন্সটাকে এত ইমোশনাল আর অ্যামেজিং একটা সিনেমেটিক এক্সপেরিয়েন্সের রূপ দিয়েছে, তা সত্যি প্রশংসা করার মতো। বইয়ে সায়েন্স আর ক্যালকুলেশন অনেক বেশি ছিল, কিন্তু মুভিতে সেটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ দর্শকেরা বোর হয়ে না যায়। রায়ান গসলিং এই ক্যারেক্টারকে পুরো অন্য লেভেলে নিয়ে গেছে। তার কনফিউশন, তার ভয়, একাকিত্ব এবং সবশেষে একজন সেলফলেস হিরো হয়ে ওঠা পুরো ট্রানজিশনটা তার বডি ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশন দিয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর মুভির সিনেমাটোগ্রাফি আর স্পেশাল ভিজুয়াল আপনাকে আক্ষরিক অর্থে এই শূন্যতার মাঝে নিয়ে যাবে। ক্যালকুলেশনগুলো অনেক বেশি ডিটেলসে বলা ছিল। মুভিতে ডোরো গোডার্টের স্ক্রিন প্লে সেটাকে খুব সুন্দরভাবে কাটছাট করেছে। আর এতে করে সাধারণ দর্শকেরা জটিল সায়েন্সের গেরাকলে পড়ে বোর ফিল না করে এটাকে আপনি পজিটিভলি নিতে পারেন, কারণ এর ফলে মুভির ট্রেসিং অনেক ফাস্ট হয়েছে আর ক্যারেক্টারগুলো ইমোশনাল দিকটাকেই বেশি ফোকাস করে গেছে।
তো বন্ধুরা, মুভির একদম শেষে যে ডিসিশনটা নিল, যে পৃথিবীতে ফিরে আসার 100% গ্যারান্টি থাকার পরেও সে নিজের এলিয়েন বন্ধু রকিকে বাঁচাতে সে সুযোগটা চিরতরে ছেড়ে দিল। আপনি যদি গ্রেসের জায়গায় থাকতেন তাহলে কি নিজের গ্রহে ফিরে আসতেন, নাকি একজন অচেনা ভিনগ্রহী বন্ধুকে বাঁচাতে নিজের সবকিছু স্যাক্রিফাইস করতেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মুভি পাগল বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো মাস্টারপিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।